বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রীরা, আমি আজকে যে বিষয় আলোচনা করব এটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। এটা কোনো বিশেষ ক্লাসের নয়। এটা ক্লাস 1 থেকে MA পর্যন্ত প্রত্যেক, এমনকি যারা লেখাপড়া নাও করে, ইংরেজি যারা ঘাটাঘাটি করে, ইংরেজি বিষয়ে যারা লিখতে চায়, বলতে চায়, বা যে কোনো কিছু করতে চায়, তাদের এটা প্রয়োজন আছে। কারণ আজকে আলোচনা করব টেন্স নিয়ে। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্সকে ইংরেজি ভাষার আত্মা বলা হয়। যেহেতু আত্মা ছাড়া কোনো কিছু, কোনো প্রাণী বাঁচে না, তেমনি ঠিক আত্মা যেমন একটা প্রাণীকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ, তেমনি টেন্সের গুরুত্ব তদ্রূপ একটা বাক্যকে সঠিক বাক্য তৈরি করার ক্ষেত্রে। তাই টেন্সের নিয়ম ছাড়া, উইদাউট নোয়িং দ্য rules of tenses, a man cannot make any correct sentences. So it is very much necessary for everybody to learn the correct rules of tenses. তো যাই হোক, টেন্স আমরা জানি, টেন্স অর্থ কাল। টেন্স অর্থ কাল। আমরা সাধারণত জানি যে টেন্স ক্রিয়ার সংঘটিত হবার সময়কে টেন্স বলে। আবার এটাও বলা হয় যে সময়ের হেরফেরে ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয়, তো সেই রূপগুলোকেও টেন্স বলা হয়। তো যাই হোক, টেন্সটা প্রাথমিকভাবে 3 প্রকারের আমরা জানি: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স। এবং প্রত্যেকটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকেও 4 ভাগে, প্রেজেন্ট এবং এমনকি পাস্ট টেন্সকেও 4 ভাগে, আবার ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট continuous tense, past perfect tense, and past perfect continuous tense. In the same way, future indefinite tense, future continuous tense, future perfect tense, and future perfect continuous tense. তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী, একদিনেই সব একই সেশনে, একই ভিডিওতে সমস্ত টেন্স আলোচনা করা সম্ভব নয়। তো প্রাথমিক যে 12টা টেন্সের কথা সবসময় বলা হলেও আসলে টেন্স অনেক প্রকারের টেন্স আছে। বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। এই ইনডেফিনিট টেন্সগুলোতে আবার নানা প্রকারের বিভাজন আছে। তো আজকে আমি আলোচনা করবার চেষ্টা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে আবার অনেক প্রকারের বিভাজন আছে। তো সেগুলো পরিষ্কার করে আলোচনা করবার আমি চেষ্টা করব। তার আগে আমি একটা ছোট্ট গল্প বলতে চাই এই টেন্স সংক্রান্ত। একবার আমি একটা ডিগ্রি কলেজের জনৈক একজন ইংরেজির শিক্ষকের সাথে কথা বলছিলাম। তাকে আমি রসিকতা করে জিজ্ঞেস বলেছিলাম যে আই এম এ টিচার, এটা কোন টেন্স? তো উনি বলে ফেললেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তা আমি এটা শুনে হেসে ফেলায় সে অসম্মানিত বোধ করে। তার নাম আমি উল্লেখ করবো না। তো সে তো হাসলেন কেন? তা আমি বললাম যে আই এম এ টিচার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়? যাকে আমরা জানি অ্যামিজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। আসলে অ্যামিজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কোনো মানে নেই। কারণ অ্যামিজার 2 ভাবে ব্যবহৃত হয় অন্তত। অ্যামিজার যখন টু বি ভার্ব, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন তারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নির্ধারণ করে। আর যখন অ্যামিজার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন তারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। তাই উনি বেখেয়ালে কথা বলে ফেলায় পরে উনি দুঃখ প্রকাশ করেন না। কন্টিনিউয়াস টেন্স হতে গেলে অবশ্যই আইএনজি যুক্ত ভার্ব থাকতে হবে, তা না হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কেন? তো যাই হোক, এসব সমস্যার সমাধান আজকে আমি আলোচনা করবার চেষ্টা করব। তো যাই হোক, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা আজকে আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট মানে অনির্ধারিত বা সাধারণ
সাধারণ প্রেজেন্ট বর্তমান কাল বলা হয়। আর এই ইন প্রেজেন্ট ডেফিনিট টেন্সকে আবার প্রেজেন্ট সিম্পল টেন্সে বলা হয়। তো যাই হোক, যে নামে আমরা ডাকি না কেন, এই টেন্সই আছে আবার কয়েক প্রকারের। যেমন করা অর্থে প্রেজেন্ট ডেফিনিট টেন্স, আপনারা এমনকি আপনার প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বিষয়টা খেয়াল করবে যে এই আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি। যেমন কেন জরুরি তার দু একটা উদাহরণ আমি প্রাথমিকভাবে দিয়ে রাখবো। যেমন আই go to college every day. আচ্ছা, আবার I am a student. I'm a student. I have a book. এই যে এখানে প্রাথমিকভাবে যে আমি তিনটি বাক্য লিখলাম, আই গো টু কলেজ এভরি ডে, আই অ্যাম এ স্টুডেন্ট, আই হ্যাভ এ বুক। তাহলে গো এক ধরনের ভার্ব, অ্যাম আর এক ধরনের ভার্ব, হ্যাভ আর একটা ভিন্ন ধরনের ভার্ব। তাহলে আমরা এই টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি একভাবে আলোচনা করি, তাহলে আমাদের মধ্যে এই একটা কনফিউশন বা দ্বিধা থাকবে, যার ফলে আমাদের বাংলা বাক্য, ইংরেজি বাক্য এগুলো বুঝতে এবং বুঝাতে সমস্যা হবে। তাই আমাদের যেমন গো, এটা গো নিশ্চয়ই হওয়া বোঝায় না বা কোনো কিছু থাকাও বোঝায় না। গো দ্বারা বোঝায় কোনো কাজ করা অর্থে। তাহলে আমরা এই টেন্সকে করা অর্থে বলতে পারি। আবার আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অর্থাৎ এম মানে হই, আমি হই একজন ছাত্র। তাহলে গো মানে যাওয়া করা, আর এম তো কোনো কাজ করা বোঝায়, মানে ওই অর্থে বোঝায় না। এম তো হওয়া অর্থে, এম হওয়া অর্থে। তাহলে আমরা এই এমকে তো করা অর্থে বলতে পারি না, এটাকে হওয়া অর্থে আমাদের বলতে হবে। আই এম এ স্টুডেন্ট, ইউ আর মাই ফ্রেন্ড, হি ইজ এ টিচার। এটা হওয়া অর্থে, আমি হই একজন ছাত্র। এখানে যদিও হই কথাটা, হই, হও, হন, হস এগুলো উজ্জ্ব থাকে, অপ্রকাশ্যে থাকে বাংলা বাক্যে। যেমন তারপর আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। এই হ্যাভ এটা কোনো কিছু করাও বোঝায় না, আবার হওয়াও বোঝায় না। তাহলে এটা দ্বারা মালিকানা বোঝায় যে আমার একটি বই আছে, একটা বই, এ বুক বিলংস টু মি, একটি বই আমার স্বত্বাধিকারভুক্ত আছে। তাহলে এই গো, অ্যাম, হ্যাভ এগুলো অবশ্যই এক ধরনের ভার্ব নয়। তাহলে আমরা গঠন প্রণালী কেমন হবে, বাংলা রূপ কেমন হবে? যেমন আই গো টু কলেজ এভরি ডে, এই ধরনের টেন্সের যেমন এক ধরনের বাংলা রূপ আছে, চিনিবার উপায় আছে। আবার গঠন প্রণালী একরকম, আবার আই এম এ স্টুডেন্ট হওয়া অর্থে এটার বাংলা রূপ আর এক রকম এবং গঠন প্রণালী আর এক রকম। আবার আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। এই ধরনের টেন্সে, এই ধরনের বাক্যে আরেক ধরনের গঠন প্রণালী, বাংলা রূপ এবং আরেক ধরনের ভিন্ন ধরনের গঠন প্রণালী। তাই এই সমস্যাগুলো সমাধান আমি করবার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা লক্ষ্য করবে এবং বাস্তব জীবনে যে বাক্যগুলো তোমরা ব্যবহার করে থাকো তা তোমরা মেলাবার চেষ্টা করবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই করা অর্থে, এটা আমি নাম পড়িয়েছি, করা অর্থে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তা আমরা যদি এই করতে চাই, যেহেতু আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষাই আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আগে চাই, বাংলা ভাষার গাঁথনি, তারপরে ইংরেজি শেখার পত্তন। তো
তো বাংলা যদি না বুঝি তাহলে ইংরেজি শেখা বোঝা সম্ভব নয়। তাই আমাদের প্রথমেই বাংলা রূপ চিন্তা করতে হবে। করা অর্থে প্রেজেন্ট ডেফিনিট টেন্স, এটা তাহলে বাংলা রূপটা কি? বাংলা রূপটা আমরা আগে বাংলা রূপটা আগে শিখে নিই। বাংলা রূপ বা কেউ কেউ এটাকে বলে থাকে চিনিবার উপায়। যেমন বাংলা ক্রিয়াপদের শেষে রস্বই ও এ অন্তস্থ্য অ তারপর আ ইস আস এন আন ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, এই যে এই করা অর্থে যে প্রেজেন্ট ডেফিনিট টেন্স, অর্থাৎ যেসব কাজ আমরা সরাসরি করে থাকি সেই সব কাজ করার সেই ধরনের বাক্যের বাংলা বাক্যের উল্লেখ থাকে, তাহলে সেই বাক্যগুলি চেনার উপায় ক্রিয়াপদের শেষে রস্বই ও এ অন্তস্থ অ আ ইস আস এন আন ইত্যাদি থাকলে আমরা বুঝবো সেটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স এবং সেটা করা অর্থে প্রেজেন্ট ডেফিনিট টেন্স। আমি উদাহরণের মাধ্যমে অবশ্যই সেটা বোঝাবার চেষ্টা করব। যেমন করা অর্থে ই, আমি উদাহরণ দিয়েছি ই, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি বই পড়ি, সাধারণ উদাহরণ পড়ি। তাহলে এখানে পর যোগ ই, আমরা পড়ি ই এখানে, তাহলে পড়ি ই উচ্চারণটা এখানে আছে। তাহলে আমাকে এটাকে বুঝতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তবে কি ধরনের টেন্স সেটা প্রেজেন্ট করা অর্থে। তাহলে আমরা এগুলো যদি করতে চাই তাহলে আমাদের গঠন প্রণালী জানা প্রয়োজন। গঠন প্রণালীটা আমরা এখন জানবো যে এই ধরনের বাক্য বানাতে আমাদের, অর্থাৎ সেই গঠন প্রণালী স্ট্রাকচার আমরা বলে থাকি যে স্ট্রাকচার গঠন প্রণালী সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বাংলা বর্ধিতাংশ। এই ব্যাপারে একটু কথা বলা দরকার। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায়শই দেখে থাকি যে বিভিন্ন এটা বলা যেতে পারে যে প্রায় 100% গ্রামারে এরকম একটা জিনিস অন্তত ভুলই বলবো, কারণ যেটা যুক্তিতে খাটে না। যে লেখা থাকে গঠন প্রণালীতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই কথাটা ভুল। এই কথাটা ভুল কারণ হলো অবজেক্ট আমরা জানি যে জগতে সব বাক্যে অবজেক্ট নেই, সব বাক্যে অবজেক্ট নেই। অবজেক্ট আর অবজেক্ট সব বাক্যে যেহেতু নেই, সেহেতু এইভাবে গড়ে একটা ঢালাও কথা বলা এটা ভুল। তাই যে শিক্ষকরা বা ছাত্ররা যারাই এই কথাগুলো বলে থাকেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা একটা ভুল। এই ভুল আশা করি আমরা আজ থেকে আর কেউ করবো না। সেটা অবজেক্ট না বলে আমরা না লিখে আমরা এক্সটেনশন লিখবো বা বলবো, কারণ এক্সটেনশন অর্থ হলো বর্ধিতাংশ। সেই এক্সটেনশনের মধ্যে অবজেক্টও থাকতে পারে বা কমপ্লিমেন্টও থাকতে পারে। যেহেতু সব বাক্যে অবজেক্ট নেই, তাহলে আমরা যদি ঢালাওভাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলি, তাহলে পৃথিবীর অধিকাংশ বাক্যকেই বাদ দেওয়া হবে। যেমন আই গো টু কলেজ, এটাই কোনো অবজেক্ট নেই, তাই বলে কি এটা কোনো বাক্য নয়? আই গো টু কলেজ, এখানে তো কোনো অবজেক্ট নেই। আই ইট রাইস,
আমি ভাত খাই, এখানে অবজেক্ট আছে। আমি কি খাই? আমি ভাত খাই, তাহলে অবজেক্ট আছে। কিন্তু আই গো টু কলেজ, আমি কি যাই, আমি কাকে যাই, উত্তর নেই, অথচ বাক্য সঠিক। অতএব আমরা বলবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, আর অবজেক্ট বলবো না। তাই আমি লিখেছি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন একটা উদাহরণ আমরাই করি, যেমন সাবজেক্ট। এখন সাবজেক্ট কি? সাবজেক্ট ইংরেজি এমন একটা ভাষা যেটা আলোচনা করলে এক গাছ টান দিলে ব্যাগ গাছ নড়ে। অর্থাৎ একটা বাক্য বা ইংরেজি বাক্য বানাতে গেলে অনেক কিছু জানতে হয়। যেমন সাবজেক্ট, সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বাংলা, যার অর্থ হলো কর্তা, যার সম্পর্কে কিছু বলা হয়, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, অর্থাৎ বা কর্তা যে কোনো কিছু করে যার মাধ্যমে ক্রিয়া সম্পাদিত বা সম্পূর্ণ হয়ে থাকে, তাই হলো সাবজেক্ট। সাবজেক্ট মানে কে করে, কে খায়, কে যায়, কে বা কারা, এরকম প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই সাবজেক্ট। তো ভার্ব, ভার্বের আবার ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম। ভার্ব আগেই একটু বলে নেওয়া দরকার যে যা দ্বারা কোনো কিছু করা, হওয়া এবং থাকা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। অর্থাৎ সবসময় যে করা বোঝায় তা নয়, যার দ্বারা কোনো কিছু করা, হওয়া ও থাকা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। এখানে ভার্বের প্রেজেন্ট ওয়ান দ্বারা ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি টু লেখা হয় পাস্ট ফর্ম, থ্রি লেখা হলে পাস্ট পার্টিসিপল বোঝাবে। আর এক্সটেনশন আগে বলেছি বর্ধিতাংশ, অর্থাৎ কোনো বাক্যের প্রধান দুইটা অংশ হলো সাবজেক্ট এবং ভার্ব। এই দুটো হলো মূল জিনিস, যা থাকতেই হবে। আর বাড়তি সাবজেক্ট এবং ভার্বের পরে যা থাকে তা হলো বর্ধিত অংশ বা বাড়তি অংশ। অনেক ক্ষেত্রেই সেই বাড়তি অংশ নাও থাকতে পারে। আর বাড়তি অংশ এই জন্যই তার নাম দেওয়া হয়েছে এক্সটেনশন। সেই এক্সটেনশনের মধ্যে সেটা হতে পারে অবজেক্ট, হতে পারে কমপ্লিমেন্ট। তাই যদি শুধু কমপ্লিমেন্ট বলা যায় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, তাহলে অবজেক্ট বাদ পড়ে। আবার যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলা হয় তাহলে কমপ্লিমেন্ট বাদ পড়ে। তাই সেই ক্ষেত্রে এটা নিরাপদ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বলা। একটা উদাহরণ দেওয়া যাক, যে আমরা দেশকে ভালোবাসি, তাহলে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি। তাহলে এখানে প্রথম বের করতে হবে এই যে গঠন প্রণালী অনুযায়ী সাবজেক্টে। সাবজেক্ট আগে বলেছে যে করে, যে কোনো কিছু করে, যার সম্পর্কে কিছু বলা হয়। তাহলে এখানে আমরা দেশকে ভালোবাসি, তাহলে এখানে কে, কাজ হলো ভালোবাসা। ভালোবাসি, এই ভালোবাসি, ভালোবাসার কাজটা কে করে? আমরা। তাহলে আমরা ইংরেজি কি? আমরা ইংরেজি হলো উই। আচ্ছা, তারপরে কি ভার্ব, আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্ব কোনটা, মানে কাজ বোঝায় কোনটা? তারা দেশকে, দেশকে তো ভার্ব না, ভালোবাসি, ভালোবাসা ইংরেজি লাভ। তাহলে সেখানে আবার আছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা জানি লাভ প্রেজেন্ট ফর্ম। তাহলে উই লাভ এক্সটেনশন বাড়তি অংশ, তাহলে কোনটা? দেশকে। উই লাভ দ্য কান্ট্রি, আমরা দেশকে ভালোবাসি। উই লাভ দ্য কান্ট্রি, আমরা দেশকে ভালোবাসি। তদ্রূপ আমি দেশকে ভালোবাসি, আই লাভ দ্য কান্ট্রি। তারা দেশকে ভালোবাসে, দে লাভ দ্য কান্ট্রি। তুমি দেশকে ভালোবাসো, ইউ লাভ দ্য কান্ট্রি। কিন্তু হি লাভ হবে না, হি লাভস দ্য কান্ট্রি। তাহলে এখানে একটা নতুন সমস্যা দেখা দিল যে সাবজেক্ট আবার নানা প্রকারের হতে পারে। সেটা হলো সাবজেক্ট, আমরা জানি যে সাবজেক্ট নানা ধরনের পার্সন হয়। সাবজেক্ট ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এরকম হতে পারে। আবার নাম্বারের ব্যাপার আছে, যে নাম্বার সিঙ্গুলার, প্লুরাল, অর্থাৎ এক বছর, বহু বছর এরকম হতে পারে। তাহলে আমাদের যে বিষয়টা এখন আমলে আনা দরকার সেটা হলো যে সাবজেক্ট যদি আমরা জানি পার্সন তিন প্রকারের, ফার্স্ট পার্সন আমি, আমরা, বাচক যে শব্দগুলো সেগুলো ফার্স্ট পার্সন আমি, আমরা। আর সেকেন্ড পার্সন তুমি, তোমরা, এগুলো যখন সেকেন্ড পার্সন।
আরে আমি আমরা তুমি তোমরা সারা ভাবে আছে যারা থার্ড পার্সন তারা, এগুলো একটু মনে রাখার জন্য সান্দিকভাবে প্রকাশ করলাম। তো এখন যদি সাবজেক্ট থার্ড পার্সন, শুধু থার্ড পার্সন হলেই হবে না, থার্ড পার্সন আবার দু প্রকারের, সিঙ্গুলার থার্ড পার্সন, প্লুরাল থার্ড পার্সন। যদি সিঙ্গুলার থার্ড পার্সন হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে সেই বিষয়টা আমাদের জানা দরকার। তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? মূল ভার্বের সাথে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। যেমন যদি বলি সে কলেজে যায়, যদি বলি সে কলেজে যায়, সে কলেজে যায়, সে কলেজে যায়, তাহলে সে ইংরেজি আমরা জানি হি। তাহলে হি কোন পার্সন? থার্ড পার্সন। আমরা জানি যে আমি আমরা বাচক যত শব্দ সবগুলো হলো ফার্স্ট পার্সন, আর তুমি তোমরা বাচক সবগুলো সেকেন্ড পার্সন, আর আমি আমরা তুমি তোমরা সারা ভাবে আছে যারা সবাই থার্ড পার্সন। আর এখানে যেহেতু আমি এবং তুমির মধ্যে হি নাই, হি মানে সে, তাহলে আমি আমরার মধ্যেও সে নাই, তুমি তোমরার মধ্যেও সে নাই, তাহলে সে আমি আমরা তুমি তোমরার বাইরে, তাহলে কি সে থার্ড পার্সন। আবার থার্ড পার্সন কি? সিঙ্গুলার। সিঙ্গুলার মানে এক বচন, মানে একক ধারণা পাওয়া যায়, একজন। তাহলে হি আমরা জানি যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে কলেজে যায়, এখানে যাওয়া হলো ক্রিয়াপদ বা ভার্ব, তাহলে গো। তাহলে এস বা ইএস যুক্ত হয়, তাহলে ও থাকলে ইএস যুক্ত হয়, তাহলে হি গোজ টু কলেজ, তাহলে আমরা কখন সেই ভার্বের শেষে এস ব্যবহার করব, আবার কখন ইএস ব্যবহার করব, এটা একটা সমস্যা। তাহলে আমাদের সেই সমস্যার সমাধান এখন আমরা করব, যে যেসব ভার্বের সেই সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। তো যেমন যেসব ভার্ব এর শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, ও, জেড ইত্যাদি থাকে, সেসব ভার্ব এর শেষে ই এস যুক্ত হয়। প্রিয় শিক্ষার্থী, যে এখানে যেটা বলছিলাম, যে যেহেতু প্রথমে নিয়মে বলেছি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে কোথায় এস কোথায় ইএস যুক্ত হবে, সেই ঝামেলাটা বা সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যেই এই নিয়ম লেখা। যে আমরা যেসব ভার্বের শেষে দেখব যে এস আছে, এস এস ডাবল এস আছে, এস এইচ আছে, সিএইচ, এক্স, ও, জেড, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই 7টা এই যে ইয়ে আছে, কি বলা যায়,
সাফিক্স আছে, এই সাফিক্স এবারে যখন কোনো ভার্বের শেষে দেখবো, সেই ভার্বের শেষে আমরা আবার ইয়েস যুক্ত করব। তাহলে আমরা কিছু উদাহরণ আলোচনা করি। ইয়েস যুক্ত হওয়ার যে সেটা আমরা এখন কিছু উদাহরণের মাধ্যমে আলোচনা করব। যেমন ওই উদাহরণটা যদি বলি, হি সে কলেজে যায়, হি যেমন গো, ও আছে এখানে, ও, তাহলে আমরা নিয়ম জানলাম যে এস, এস এস, এস এস, সিএইচ, এক্স, ও, জেড ইত্যাদি যদি কোনো ভার্বের শেষে থাকে, কোনো যে ইত্যাদি যেসব ভার্বের শেষে থাকে সেসব ভার্বের শেষে ইয়ে যুক্ত হয়। যেহেতু ও আছে তাই ইয়েস যুক্ত হলো। হি গোজ টু কলেজ। তদ্রূপ সে, আর দু একটা উদাহরণ আমরা আলোচনা করি। যেমন ডাবল এস দিয়ে একটি করি যে রুবি আমার অভাব অনুভব করে। তাহলে রুবি আমার অভাব অনুভব করে। আমরা অভাব অনুভব করা ইংরেজি জানি মিস। মিস মানে কারোর অভাব অনুভব করা। তাহলে রুবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রুবি। তাহলে আমরা জানি মিস হলো অভাব অনুভব করা। তাহলে আমরা নিয়মে জানলাম যে যেসব ভার্বের শেষে এস, ডাবল এস, এস এইচ, সিএইচ, এক্স, ও, জেড ইত্যাদি থাকে, সেসব ভার্বের শেষে ইএস যুক্ত হয়। তাহলে এখানে ডাবল এস আছে, তাহলে ডাবল এস থাকলে কি হবে? এখানে নিশ্চয়ই ইএস যুক্ত হবে। তাহলে রুবি মিসেস মি, রুবি আমার অভাব অনুভব করে। যদি বলি সেরকম আবার সে আমাকে আদর করে, হি কিসেস, কিস মানে আদর করা, তাহলে ই হবে কিসেস মি। খুব বহুল প্রচলিত শব্দ, বহুল প্রচলিত ভার্ব, হি কিসেস মি, এরকম সে আমাকে আদর করে, সে আমাকে আদর করে। এই কিস মানে আদর করাও হয়, আরো কিছু অর্থে আছে, আদর করে, আদর করে ইত্যাদি। তাহলে এরকম যেসব ভার্বের শেষে আমরা ই পাবো, টেন্সটা হতে হবে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেসব ভার্বের শেষে এস, এসএইচ, সিএইচ, এক্স, ও, জেড ইত্যাদি থাকে, সেসব ভার্বের শেষে ইএস আমরা ব্যবহার করব। তো তারপর প্রিয় শিক্ষার্থী, এটা এই এস বা ইএস এর ব্যবহার ইংলিশ, যা the use of yes or yes is very important in English language, and it is without knowing the correct usage of yes or yes, none can expect to learn correct English, because the use of yes or yes is very much important, and in many sentences, hundreds of thousands of lakhs of sentences, we find the use of yes or yes. So it is very important for everyone to know the correct use of yes or yes. Thank you very much. তো এখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারেরই ক্ষেত্রে সেই গঠন প্রণালী নিয়ে আছি। যেসব ভার্বের শেষে যেসব, অথবা আমরা বলতে পারি যে ভার্বের শেষে যদি ভার্ব এর শেষে যদি ওয়াই এবং ভার্বের শেষে ওয়াই এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই
উঠে গিয়ে আই বসে এবং ইএস যুক্ত হয়। প্রিয় শিক্ষার্থী, এটাও একটা গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মগুলো গুরুত্বপূর্ণ তবে কঠিন নয়। এগুলো খেয়াল করে মনে রাখলেই হবে। এগুলো একাধিকবার পড়লে এগুলো মনে রাখা যায়। আর এগুলো কঠিন কিছু নয়, টেন্স কঠিন কিছু নয়, একটু খেয়াল করে মনে রাখা, এই আর কি। তাহলে আমরা দেখলাম যে ভার্বের শেষে যদি ওয়াই এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে আই বসে এবং ইএস যুক্ত হয়। তাহলে আমরা দেখি, তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার। আমরা জানি যে আলফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়, উচ্চারণের দিক দিয়ে দুই ভাগে ভাগ করা হয়, ভাওয়েল এবং কনসোনেন্ট। আমরা জানি ভাওয়েল 5টি, এই আই ও ইউ, এবং কনসোনেন্ট বাকি 21টি। তাহলে খেয়াল রাখতে হবে যে ওয়াই থাকলেই হবে না, যে ওয়াই শেষে থাকতে হবে এবং ওয়াইয়ের পূর্বে ভাওয়েল থাকলে হবে না, কনসোনেন্ট থাকতে হবে, তবেই এই নিয়ম প্রযোজ্য। তাহলে ওই ওয়াই উঠে গিয়ে আই বসবে এবং ইয়েস যুক্ত হবে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ খেয়াল করি। যেমন সে প্রতিদিন একটি ছাতা বহন করে। তাহলে আমরা বহন করে ইংরেজি আমরা জানি ক্যারি। আমরা জানি বহন করে ইংরেজি ক্যারি। তাহলে এখানে সাবজেক্ট হলো সে ইংরেজি হলো হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে হলো ভার্ব প্রেজেন্ট ফর্ম। এখানে বহন করা হলো ভার্ব বা ক্রিয়া, আর বহন করা ইংরেজি হলো ক্যারি। তাহলে আমরা জানি ক্যারি। আগে বলেছি যে কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং আইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ওয়াই উঠে গিয়ে আই হবে এবং ইএস যুক্ত হবে। তাহলে এখানে তো ওয়াই এর পূর্বে কনসোনেন্ট আছে, তাহলে ওয়াই তুলে দিলাম, তুলে দিয়ে এখানে আই বসালাম, আর এরপর ইএস যোগ করলাম। তাহলে হি ক্যারিজ একটি ছাতা। হি ক্যারিজ অ্যান umbrella. He carries an umbrella. An umbrella. প্রতিদিন, every day. He carries an umbrella every day. Every day. তো প্রিয় শিক্ষার্থী, এখানে ক্যারিটা ক্যারিজ হয়ে গেল। তা আমি এই ধরনের কিছু ক্রিয়াপদ আমি তোমাদের সুবিধার্থে উদাহরণ হিসাবে দেখাবো। যেমন এরকম হতে পারে ফ্লাই। তাহলে ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে, তাহলে ফ্লাইজ হবে। আমরা যদি এটাকে এভাবে যদি করতে যাই, ফ্লাইজ, যেমন ট্রাই, TRY, ট্রাই, তাহলে কি হবে TRIES। তদ্রূপ ক্রাই যদি হয়, ক্রাই, একইভাবে ক্রাইজ হবে CRIES, ক্রাইজ। তারপরে যদি হয় ড্রাই, এটা হবে ড্রাইজ, DRIES, ড্রাইজ। আবার ফ্রাই বা ভাজি করা, ফ্রাই, তাহলে এটা হবে FRIES। এরকম আরো অনেক ক্রিয়াপদ আমরা ইংরেজি ভাষায় পেয়ে থাকতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে ওয়াইয়েরই আরো কিছু ব্যাপার আছে। যে এই নিয়মটা হলো, যখন কোনো ভার্বের শেষে ওয়াই, আর একটি নিয়ম, ভার্বের শেষে ওয়াই এবং ওয়াই এর
কনসোন্যান্ট না থেকে কনসোন্যান্ট না থেকে যদি ভাওয়েল ভাওয়েল থাকে তাহলে শুধু এস যুক্ত হবে, ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে ওয়াই ঠিকই থাকবে, ওয়াই উঠে যাবে না, ওয়াই ঠিকই থাকবে, শুধু এস যুক্ত হবে। যেমন অর্থাৎ ভার্বের শেষে যদি ওয়াই থাকে আর ওয়াই এর পূর্বে কনসোন্যান্ট না থেকে যদি ভাওয়েল থাকে তাহলে ঝামেলা কম, সেক্ষেত্রে শুধু এস যুক্ত করলেই হবে। কনসোন্যান্ট থাকলে যেমন ওয়াই উঠে গায়ে বসে তবে এস যুক্ত হয়, কিন্তু যখন এই কনসোন্যান্টের বদলে যদি ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকে তাহলে শুধু এস যুক্ত হবে। যেমন করিম মাঠে ফুটবল খেলে। ফুটবল খেলে, খেলা ইংরেজি আমরা জানি। করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, সাবজেক্ট আমরা ই করলাম করিম, তারপরে এখানে ক্রিয়াপদ হলো খেলা, খেলে, খেলা ইংরেজি হলো প্লে। প্লে, PLAY, প্লে আমরা জানি, প্লে মানে খেলা। এখানে ওয়াই আছে কিন্তু তার আগে আছে ভাওয়েল, এটা কনসোন্যান্ট নয়, যার ফলে এখানে ওয়াই উঠেও যাবে না, এস যুক্ত হবে না। তাহলে কি হবে? শুধু এস যুক্ত হবে। তাহলে করিম প্লেজ কি খেলে? ফুটবল। ফুটবল কোথায় খেলে? মাঠে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, FIELD, ফিল্ড। তাহলে করিম প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড, করিম মাঠে ফুটবল খেলে। প্রিয় শিক্ষার্থী, আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে ওয়াই থাকলে যে IS হবে তা নয়, ওয়াই উঠে গাই হবে, এস যুক্ত হবে তা নয়। লক্ষ্য করতে হবে যে ওয়াই এর আগে কনসোন্যান্ট না ভাওয়েল। তো আর কিছু শব্দ আমরা এরকম উদাহরণ দিই, যেমন সে, সে ওয়াই এর আগে এ আছে, তাহলে এটা কি হবে? সেজ, এস হবে শুধু। যেমন পে, পে ওয়াই এর আগে বা ভাওয়েল আছে, এটা হবে শুধু এস যুক্ত হবে, পেজ। তেমনি যেমন লে আছে, লেজ, এস যুক্ত হবে। তো এগুলো এরকম হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আর এই নিয়মের বাইরে যত এই থাকবে, কিছু কোনো বাক্য যদি থাকে তাহলে শুধু এস যুক্ত হবে। যেমন অন্য ধরনের ভার্ব থাকলে শুধু এস যুক্ত হবে। যেমন বুলবুলি, বুলবুলি ফল খায়, ফল খায়। তাহলে এখানে আমরা জানি খাওয়া, বুলবুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লিখি বুলবুলি, বুলবুলি। এখানে ক্রিয়াপদ হলো খায়, খাওয়া ইংরেজি ইট। তাহলে EAT, ইট, ইটের আমরা জানি যে কোনো ইট বুলবুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তা ঠিক আছে, কিন্তু এখানে ইটের যে ক্রিয়াপদটা, এটা স্বাভাবিক সাধারণ ক্রিয়াপদ, যেটার শেষে না এস আছে, SS, SH, CH, X, O, Z এর কিছুই নেই এবং ওয়াইও নেই। তাহলে কি হবে? এসব না থাকলে তো নতুন কোনো সমস্যা নেই। তাই বুলবুলি শুধু ইটস দিতে হবে, ইটস। তাহলে বুলবুলি ইটস ফ্রুটস, FRUITS, ফ্রুটস। তাহলে বুলবুলি ইটস ফ্রুটস, বুলবুলি ফল খায়। প্রিন্স গান গায়, আমরা যদি বলি প্রিন্স গান গায়, গান
তাহলে আমরা জানি সিং মানে গান গাওয়া, তাহলে প্রিন্স 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 আমার ছোট ছেলে, যে আমাকে ক্যামেরায় সাহায্য করছে। তার নামটা না দিলে কেমন হয়, তাই আমার একটু স্বার্থপরের মতো আমার প্রিয় ছেলের নামটা এখানে ব্যবহার করলাম, প্রিন্স। আমাকে ক্লাস 3-তে পড়ে। সেই ক্লাস 3-তে পড়া ছেলে রাত জেগে অপেক্ষা করে আমার অপেক্ষায়, যাতে কখন আমি ভিডিও বানাবো আর সে ভিডিওর কাজে আমাকে সাহায্য করবে। এখন সে সাহায্য করছে। পাশে বসে আছে আমার ছেলিকা বুলবুলি, তার উদাহরণ আমি দিলাম, যে অনার্সে পড়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমার কলেজে, মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে। সুযোগ বুঝে তাদের উদাহরণ দিলাম। তো প্রিন্স গান গায়, প্রিন্স সিংস। সিং মানে গান গাওয়া, সিং মানে গান গাওয়া, তাহলে এখানে শুধু এস দিলে হবে, সিংস। এখানে সিংস এর সং দরকার নেই। তখনই সং কথাগুলো ব্যবহার করতে হবে যখন কি ধরনের গান গায়, কি ধরনের গান গাবে, এ ধরনের কথা বললে তখন একটি গান যদি হয়, সে একটি গান গায়, তাহলে হবে প্রিন্স সিংস এ সং। যদি প্রিন্স ভাটিয়ালি গান গায়, প্রিন্স সিংস ভাটিয়ালি সংস। তো যদি প্রিন্স লোকগীতি গায়, লোকগান গায়, তাহলে সেক্ষেত্রে হবে প্রিন্স সিংস ফোক সংস। আর যখন শুধু গান গায়, সিং মানে গান গাওয়া, এখানে এ সং প্রয়োজন নেই, প্রিন্স সিংস। দ্য প্রিন্স আমার ছোট ছেলে, আমার এক মেয়ে 2 ছেলে। বড় মেয়ে এইচএসসি পরীক্ষা দেবে এবার, আর বড় ছেলে ক্লাস 8-এ পড়ে বিন্দুবাসিনী গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে, আর ছোট ছেলে আদর্শ প্রাথমিক বিদ্যালয় ক্লাস 3-তে পড়ে। তো সেই ছোট ছেলেটা এখন আমাকে সাহায্য করছে, এই জন্য তার নামটা এখন এই মুহূর্তে দিলাম। তো যাই হোক, এটা হলো এস বা ইএস এর যে বিষয়। তাহলে আমরা এখানে কিছু মিক্সড উদাহরণ আমরা আলোচনা করব, যে তুমি হাসো, তারা রাস্তায় হাঁটে, সে কে বলা যায়, সে বাঁশি বাজায়, সে বাঁশি বাজায়, সে বাঁশি বাজায়। তাহলে এই যে 3 ধরনের বাক্য, 3 ধরনের বাক্য, মানে অর্থাৎ সাবজেক্টের দিক দিয়ে তুমি সেকেন্ড পার্সন, তুমি অর্থাৎ ইউ, তারা থার্ড পার্সন, ঠিক আছে। তো তারা দিয়ে প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই 4 বাক্য, 4টা বাক্য 4 ধরনের, 3 বাক্য 3 ধরনের ক্রিয়াপদ তো বটে। তুমি হাসো, হাসো ইংরেজি হলো লাভ, LAUGH, লাভ। আবার স্মাইল হলো মিষ্টি হাসি দেওয়া। তুমি হাসো, ইউ লাভ, ইউ লাভ, LAUGH, লাভ, ইউ লাভ। তারা রাস্তায় হাঁটে, they walk on the way, they walk, কের সাথে এল থাকলে, কের আগে এল থাকলে এল উচ্চারণ হয় না, walk, they walk on the road বা ওয়ে, যেটাই দাও সেটাই হবে, they walk on the way। সে বাঁশি বাজায়, বাজানো এখানে ইংরেজি হবে প্লে, he plays
ওয়ান, প্লে অন মানে কোনো কিছু, কোনো বাদ্যযন্ত্র বাজানো। হি প্লেজ অন এ ফ্লুট, FLU FLUTE, ফ্লুট। বাঁশি বাজায়, সে বাঁশি বাজায়। হি প্লেজ অন এ ফ্লুট, সে বাঁশি বাজায়। প্রিয় শিক্ষার্থী, তো এগুলোর আবার আছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এতক্ষণ যে আমার যে বাক্যগুলো, যে এগুলো বাংলা রূপ এবং বাংলা রূপ দিয়ে ব্যবহার করে বাংলা বাক্য সহ তার ইংরেজি ট্রান্সলেশন করলাম, বিভিন্ন নিয়ম আলোচনা করলাম। তো এই ক্ষেত্রে এগুলো সবই অ্যাফার্মেটিভ ছিল। আমরা জানি যে এভরি সেন্টেন্স ক্যান বি ডিভাইডেড ইন্টু টু, ওয়ান অ্যাফার্মেটিভ অ্যানাদার নেগেটিভ। তো সেই হিসাবে যদি চিন্তা করি তাহলে এই ধরনের বাক্যকে যদি নেগেটিভ করতে চাই তাহলে একটু কি করতে হবে, সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস V1 প্লাস এক্সটেনশন, যথারীতি এক্সটেনশন হবে। সাবজেক্ট ডু নট বা ডাজ নট। তাহলে এখানে প্রণিধানযোগ্য একটা জিনিস, সেটা হলো যে যদি থার্ড পারসন এস বাই এস থাকা মানে সেটা থার্ড পারসনের ব্যাপার। থার্ড পারসন না, শুধু থার্ড পারসন সিঙ্গুলার। যখনই এস বাই এস এর ব্যাপার আসবে ক্রিয়াপদের শেষে, বুঝতে হবে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যাপার। অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যাপার। এই ইএস আছে, অতএব এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কেস। আর বাকি সব হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে সব পার্সনের ক্ষেত্রে ডু নট ব্যবহৃত হবে। তাহলে আমরা যদি বলি এরকম যে তারা বিড়ি খায় না, তারা বিড়ি খায় না, তাহলে তারা ইংরেজি হলো দে। থার্ড পারসন ঠিক আছে, কিন্তু থার্ড পারসন প্লুরাল। তাহলে বিড়ি খাওয়া, এখানে বিড়ি খাওয়া এটা কোনো খাওয়া খাদ্য গিলে খাওয়া নয়, এটা তাই ইট হবে না। এখানে বিড়ি খাওয়া কিন্তু স্মোক বিড়ি। দে তাহলে ডাজ নট হবে না, কারণ এটা দে হলো প্লুরাল, তাই ডাজ নট নয়, ডু নট হবে। দে ডু নট স্মোক উদাহরণটা শুনে আমার ছেলে হাসছে যে এটা কি ধরনের উদাহরণ। একটু মজা করার জন্য এই উদাহরণটা দিয়েছি। আসলে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা না করেই ভালো। দে ডু নট স্মোক বিডি। বিডি ইংরেজি হলো BIDI, বিডি। এটা যতদূর জানি গুজরাটি শব্দ, সেটা ইংরেজিতে ঢুকেছে। BIDI এটা হলো বিড়ি, বিডি ইংরেজি, বাংলা হলো বিড়ি। তাহলে দে ডু নট স্মোক বিড়ি। এটা আবার এটা এইভাবে হবে না যে দে ডু নট ইট বিড়ি। তাহলে ইট হলো চিবিয়ে কোনো কিছু খাওয়া, অর্থাৎ বিড়ি তো আর কেউ চিবিয়ে খায় না, এটা ধূমপান করে। যাই হোক, আমার মিষ্টি ছেলে এই উদাহরণ শুনে হাসছে যে বাবা একটা মজার উদাহরণ দিচ্ছেন, এজন্য হাসছে। তাহলে দে ডু নট স্মোক বিড়ি। এখন যদি বলি যে সে কাশে না, সে কাশে না। আমার এই উদাহরণগুলো শুনে আমার ক্যামেরাম্যান হাসছে। সে কাশে না, যেটা উদাহরণ দিতে চেয়েছি, যে সে কাশে না, সে কাশে না। তাইলে সে ইংরেজি জানি যে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানেই ডাজ নট। তাহলে হি
দেখুন এই যে ডু, এখানেও কিন্তু সেই ব্যাপারই ভার্বের শেষে ও আছে, ও থাকার কারণে ইয়ে যুক্ত হয়ে ডাজ হয়, তাই ডাজ নট, হি ডাজ নট কফ, কফ মানে কাশা, COUGH কফ, আর GH, হি ডাজ নট কফ। তাহলে কফ নাউন হয়, COUGH কফ, কাশি নাউন হয়, কফ আবার ভার্ব হয়, তাই হি ডাজ নট কফ এরকম। তাহলে ডু নট ডাজ নটের ব্যবহার, আর এটাকে যদি আবার ইন্টারোগেটিভ করতে যাই তাহলে এটা অন্যরকম হবে। এগুলো হেল্পিং ভার্বগুলো ইন্টারোগেটিভ করতে চাইলে, তাহলে ইন্টারোগেটিভ করতে চাইলে ইন্টারোগেটিভ করতে চাইলে সেক্ষেত্রে ডু অবলিক ডাজ অবলিক ডাজ, ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন। আমরা একটু উদাহরণ দিই যে সে কি কলেজে যায়, সে কি কলেজে যায়। তাহলে সে ইংরেজি হলো হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে হলো ডাজ, এই ডাজটি আসবে বাকি শুরুতে বসায়, দুইটা বড় হাতে হলো ডাজ হি, যাওয়া ইংরেজি হলো গো, ডাজ হি গো টু, সে কি কলেজে যায়, ডাজ হি গো টু কলেজ। তাহলে ডাজ হি গো টু কলেজ, এখানে একটা প্রশ্ন হতে পারে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলো না কেন? যদি ডাজ, এই যে ডুর সাথে ইএস যুক্ত হইতে ডাজ হয়েছে, এখন তাই মনে রাখতে হবে ডাজের পরে মূল ভার্বের সাথে কখনো এস বা ইএস যুক্ত হয় না। এর সাথে আরেকটা কথা বলি যে ডু ডাজ ডিডের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ডিডের পরে যেমন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ডাজের পরে ভার্বের এস বা ইএস মুক্ত হয়, অর্থাৎ এস বাই এস যুক্ত হয় না। ডুর ক্ষেত্রেও তাই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের ফর্ম বসে, এবং ডুর ক্ষেত্রে তার এস বাই এস এর সমস্যাই নেই। তাহলে ডাজ বসায় গোর সাথে এস যুক্ত, গোজ হলো না, তাহলে ডাজ হি গো টু কলেজ, সে কি কলেজে যায়। তো এটা হলো ইন্টারোগেটিভের ব্যাপার, ইন্টারোগেটিভের উদাহরণ বা গঠন প্রণালী। আর এখানে আবার নেগেটিভ ইন্টারোগেটিভ একটা ব্যাপার আছে, সেটা যেমন নেগেটিভ ইন্টারোগেটিভ যদি বলি সেক্ষেত্রে হেল্পিং ভার্ব যথারীতি ভার্বের শুরু, সাবজেক্টের সেন্টেন্সে শুরুতে হবে ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো যদি বলি যে সে কি স্কুলে যায় না, সে কি কলেজে যায় না, তাহলে কি হবে, ডাজ হি নট go to college, does he not go to college, এরকম হতে
হতে পারে। তো তদ্রুপ তুমি কি দেশকে ভালোবাসো না? তুমি কি দেশকে ভালোবাসো না? তুমি কি দেশকে তুমি কি দেশকে ভালোবাসো না? তাহলে কি হবে? ডু ইউ নট লাভ দ্য কান্ট্রি? তুমি কি দেশকে ভালোবাসো না? তো যাই হোক, আবার এটাকে এখানে সাবজেক্ট নাউন বা প্রোনাউন, তার একটা ব্যাপার আছে। যদি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট আগে বসে। যেমন করিম কি, করিম কি এখানে আসে না, তাহলে করিম হলো নাউন, সেক্ষেত্রে নটটা আগেই বসবে। ডাজ নট করিম কাম হিয়ার? এখানে ডাজ করিম নট হবে না, এখানে করিম নাউন হয়, নটটা আগেই বসবে। ডাজ নট করিম কাম হিয়ার? করিম কি এখানে আসে না? আর যদি এখানে করিমের বদলে হি বলতাম তাহলে ডাজ হি নটটা পরে যেত। তাহলে প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে যে নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট নাউন না প্রোনাউন, সেই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। যদি প্রোনাউন হয় তাহলে নট সাবজেক্টের পরে যাবে, আর যদি সাবজেক্টটা নাউন হয় তাহলে নটটা সাবজেক্টের আগে বসবে। আর যদি কন্ট্রাক্টেড ফর্ম, যেমন ডোন্ট, ডাজন্ট, এগুলো বসলে তো সাবজেক্ট নাউন বা প্রোনাউন যেটাই হোক, এটা তো যেহেতু এক শব্দ হয়ে যায়, তখন সাবজেক্টের আগেই সাবজেক্ট নাউনই হোক আর প্রোনাউনই হোক, সবসময় সাবজেক্টের আগে বসে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আজকে যে ভিডিওটি তৈরি করলাম এটা তোমাদের আশা করি তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমাদের উপকার আসতে পারে। ভিডিওটির কলেবর বড় হচ্ছে বিধায় আমি এখানে শেষ করতে চাই। আজকে তোমার লক্ষ্য করলে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই করা অর্থে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শুধু সেটাই আমি অনেকটা তাড়াহুড়ো করে শেষ করলাম। আশা করি তোমরা এটা উপভোগ করবে আমার এই আলোচনা। আজকে প্রেজেন্ট ইনডিফিনিটের করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট আমি আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করছি যাতে তোমাদের এই টেন্সের ব্যাপারে কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব বা কোনো প্রকার সমস্যা না থাকে। আমি এভাবে এই আলোচনা চালিয়ে যাব। এরপরের ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিটেরই অন্যান্য যে এগুলো, যেমন হওয়া অর্থে, মালিকানা অর্থে, কেউ বা কোনো কিছু কোথাও আছে অর্থে, বা কোথাও কেউ বা কোনো কিছু আছে অর্থে, অথবা তে হয় অর্থে, কথা আছে অর্থে, এরকম আরো নানা প্রকারের মজার যে বাংলা বাক্য যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিটে হয়ে থাকে এবং যাদের প্রেজেন্ট ইনডিফিনিটে হওয়া সত্ত্বেও তাদের গঠন প্রণালী একটু ভিন্ন ধরনের, যেগুলো আমরা নিয়মিত ব্যবহার করে থাকি কিন্তু আমরা জানি না অনেকেই যে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে থাকে। এগুলো যদি সঠিক গঠন প্রণালী, ইংরেজি গঠন প্রণালী আমরা জানি, তাহলে আমাদের ইংরেজি বাক্য বানানো অনেক সহজ হবে। সো I would like to request my dear learners of any stage, you should subscribe my channel and give, share, comment and like to inspire me to go ahead for making more videos for your betterment. And you know, I am
the Vice Principal of Major General Muhammad Hassan Adarsh University College, Tangai, and my subject is English. I'm also a student of English department, and I have taken this step to make some necessary videos to help you. If this, if my effort comes to your assistance anyway, my activity, my work will be successful. May Allah bless you. Thank you very much. Allah Hafiz.